আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। গাবখালী বগুড়া ইউনাইটেড ডিগ্রি কলেজের পক্ষ থেকে আজকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি শেখ কামাল উদ্দিন, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ। আজকে জীববিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় ১, কোষ ও এর গঠন, এখান থেকে পরবর্তী আলোচনার অংশ হিসেবে আমি তোমাদের সাথে থাকবো। আশা করছি তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে। প্রিয় শিক্ষার্থীরা, বিগত ক্লাসে তোমাদেরকে একটি আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশের গঠন বা উপাদান সহ একটি রেখাচিত্রের মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। রেখাচিত্রটির প্রথম দিকে ঠিক এমন ছিল। একটু হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। একটি আদর্শ উদ্ভিদ কোষের প্রধান অংশ ছিল কয়টি? দুটি। উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষ প্রধান অংশ কয়টি? দুটি। একটি ছিল কোষ প্রাচীর, নিশ্চয়ই মনে পড়ছে কোষ প্রাচীর প্রাচীর আরেকটি প্রোটোপ্লাস্ট প্রোটোপ্লাস্ট তাহলে এই দুটি প্রধান অংশ। সাধারণত প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, বাদ বাকি সমস্ত উপাদানগুলো প্রায় একই রকম। প্রোটোপ্লাস্টের আবার কয়টি অংশ ছিল আমরা জানি, বা তোমরা জানো। কয়টি অংশ? দুটি অংশ। একটি হচ্ছে সজীব অংশ, সজীব, বা এটিকে আমরা প্রোটোপ্লাজম অংশ বলি। প্রোটোপ্লাজম আর একটি হচ্ছে নির্জীব অংশ, নির্জীব বস্তু বা নির্জীব অংশ। এই দুটি অংশ, এখান থেকে তোমরা আরো দেখেছিলে এই প্রোটোপ্লাজমকে আবার কয়টি ভাগে ভাগ করা হয়েছিল? নিশ্চয়ই মনে পড়ছে, প্রোটোপ্লাজমকে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল। একটি হচ্ছে কোষ ঝিল্লি, আর একটি হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, আর তৃতীয়টি হচ্ছে নিউক্লিয়াস। নিশ্চয়ই এই পর্যন্ত তোমাদের মনে আছে। নির্জীব বস্তুর মধ্যে ছিল সঞ্চিত পদার্থ, হরিত পদার্থ এবং বর্জিত পদার্থ। আশা করছি এখন তোমাদের কাছে এই ছকটি আরো স্পষ্ট হয়ে গেছে। আজকে আমরা আলোচনায় রাখতে চাই প্রোটোপ্লাস্ট। এখান থেকে প্রোটোপ্লাস্ট, এখান থেকে প্রোটোপ্লাজম, এটি সজীব অংশ প্রোটোপ্লাজম, আর একটি কোষ ঝিল্লি। এই তিনটে টপিক নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনাটি সীমাবদ্ধ রাখবো। আশা করছি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শোনার এবং বোঝার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাজম এবং কোষ ঝিল্লি। এই নিয়েই আজকে আলোচনায় থাকব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আসা যাক প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদ কোষে
উদ্ভিদ কোষের কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত, কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত কোষের সমুদয় অংশকেই আমরা বলছি প্রোটোপ্লাস্ট। অর্থাৎ সংজ্ঞাটিকে তোমরা এরকম বলতে পারো, কোষের সমুদয় সজীব এবং নির্জীব বস্তুকে একত্রে প্রোটোপ্লাস্ট বলে। যদি উদ্ভিদ কোষের ক্ষেত্রে হয় তাহলে তোমরা এমন করে বলতে পারো, কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত কোষের সমুদয় সজীব এবং নির্জীব পদার্থকে বা বস্তুকে একসাথে বলা হবে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট কথাটি 1880 সালে হ্যান্স স্টেইন সর্বপ্রথম উচ্চারণ করেছিলেন বা বলেছিলেন। হ্যান্স স্টেইন 1880। হ্যান্স স্টেইন 1880-তে সর্বপ্রথম এটি উচ্চারণ করেছিলেন। তাহলে প্রথম টপিক আমাদের হলো প্রোটোপ্লাস্ট। আশা করছি প্রোটোপ্লাস্টের সংজ্ঞাটি তোমরা বুঝতে পারছো। এবার আসা যাক প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হচ্ছে, এক কথায় আমরা বলতে পারি, কোষের সমুদয় সজীব অংশকে প্রোটোপ্লাজম বলে। কোষের সমুদয় সজীব অংশ হচ্ছে প্রোটোপ্লাজম। কোষের সমুদয় সজীব অংশের নামই হচ্ছে প্রোটোপ্লাজম। অন্য কথায় অর্ধতরল, অর্ধস্বচ্ছ বা ঈষৎ স্বচ্ছ স্থিতিস্থাপক কলয়েডাল যে সজীব পদার্থের উপস্থিতি কোষের মধ্যে দেখা যায় তাদেরকে আমরা প্রোটোপ্লাজম বলি। প্রোটোপ্লাজম শব্দটি দুটি গ্রিক ভাষা থেকে এসেছে। একটি হচ্ছে প্রোটো অর্থাৎ প্রথম, আরেকটি প্লাজমা, এটি হচ্ছে সংগঠন। এই দুটি সমন্বয়ে প্রোটোপ্লাজম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। প্রোটোপ্লাজম গ্রিক দুটো শব্দ থেকে প্রোটোপ্লাজম কথাটি এসেছে। প্রোটো অর্থাৎ প্রথম, আর প্লাজমা অর্থাৎ সংগঠন। তাহলে প্রোটোপ্লাজম সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য পাওয়া গেছে। এই তথ্যগুলির মধ্যে ফেলিক্স ডুজারডিন 1835 সালে তিনি কোষের মধ্যে যে থকথকে জেলি সদৃশ্য পদার্থগুলো দেখেছিলেন তার নাম দিয়েছিলেন সার্কোড। 1838 সালে হাক্সলি বলেছিলেন জীবনের ভৌত ভিত্তি হলো প্রোটোপ্লাজম। 1840 সালে পারকিনজি বলেছিলেন কোষ মধ্যস্থ সকল সজীব পদার্থগুলোই প্রোটোপ্লাজম। সুতরাং পারকিনজি হচ্ছে প্রোটোপ্লাজমের আবিষ্কারক বা নামকরণ করেছিলেন। আশা করছি প্রোটোপ্লাজমের আবিষ্কারক এবং নামকরণ কে করেছিলেন তোমরা বুঝতে পেরেছ। প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য এমন হতে পারে, এটা গন্ধহীন, স্বাদহীন, বর্ণহীন, কলয়েডাল স্থিতিস্থাপক একটি অর্ধতরল পদার্থ। প্রোটোপ্লাজম তাপ এবং অ্যালকোহলে জমাট বাঁধতে পারে। প্রোটোপ্লাজম
পরিবর্তনশীল। প্রোটোপ্লাজমের কোষীয় অবস্থা জেলি থেকে তরলে, তরল থেকে জেলিতে হতে পারে। প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যের দিক থেকে আমরা যদি বিবেচনা করি, তাহলে প্রোটোপ্লাজম জীবনের সজীবতা গুণ সম্পন্ন এমন উপাদান যা সবসময় সজীব গুণ সম্পন্ন ভৌত ভিত্তিগুলোকে ধরে রাখতে সাহায্য করে। প্রোটোপ্লাজম হচ্ছে নশ্বর, অর্থাৎ প্রোটোপ্লাজমের মৃত্যু আছে। প্রোটোপ্লাজম আত্মীকরণে সাহায্য করে, প্রোটোপ্লাজম শ্বসনে সাহায্য করে, প্রোটোপ্লাজম বিভিন্ন প্রকার সংশ্লেষণে উদ্বুদ্ধ করে, প্রোটোপ্লাজম বিভিন্ন উত্তেজনায় সাড়া প্রদান করতে পারে, প্রোটোপ্লাজম জনন, রেচন, বৃদ্ধি ইত্যাদিকে ত্বরান্বিত করতে পারে। এভাবে প্রোটোপ্লাজমের অনেক বৈশিষ্ট্য বিদ্যমান। জীবনের বৈশিষ্ট্যই হচ্ছে প্রোটোপ্লাজম। আশা করছি প্রোটোপ্লাজম সম্পর্কে এই বৈশিষ্ট্যগুলো তোমরা মনে রাখতে পারবে। প্রোটোপ্লাজমের রাসায়নিক গঠনে দেখা যায় বিভিন্ন ধরনের জৈব ও অজৈব পদার্থের উপস্থিতি আছে। এর মধ্যে পানি 70 থেকে 90%, প্রোটিন 45%, লিপিড 25%, কার্বোহাইড্রেট 25%, অন্যান্য পদার্থের মধ্যে রয়েছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন ইত্যাদি। এছাড়া কিছু নিউক্লিক অ্যাসিডও প্রোটোপ্লাজমের রাসায়নিক গঠনে অংশগ্রহণ করে। এই সকল পদার্থ মিলেই গঠিত হয়েছে প্রোটোপ্লাজম। এটি প্রোটোপ্লাজমের রাসায়নিক গঠন। প্রোটোপ্লাজম অর্ধতরল সদৃশ্য, জেলি সদৃশ্য গঠন। এটি সবসময় গতিশীল বা ঘূর্ণন অবস্থায় থাকে, এটি কখনো স্থির অবস্থা থাকে না। প্রোটোপ্লাজমের এই রূপ অস্থির ঘূর্ণন অবস্থাকে বলা হয় প্রোটোপ্লাজমের চলন। প্রোটোপ্লাজমের এই চলন দুই প্রকারের হতে পারে, একমুখী চলন, বহুমুখী চলন। একমুখী চলন হচ্ছে এমন যখন কোনো দেহ কোষ গহ্বরকে ঘিরে প্রোটোপ্লাজম একদিকে আবর্তিত হয়, তখন এই ধরনের চলনকে বলা হচ্ছে একমুখী চলন। অর্থাৎ কোনো কোষ গহ্বরকে ঘিরে যখন প্রোটোপ্লাজম একদিকে চলতে থাকে, তখন তাকে বলা হয় একমুখী চলন বা একমুখী আবর্তন। আবার বহুমুখী আবর্তন হচ্ছে যখন একাধিক কোষ গহ্বরকে ঘিরে প্রোটোপ্লাজম বিভিন্ন দিকে এদিকে ওদিকে ঘুরতে থাকে বা আবর্তন করতে থাকে, তখন তাকে প্রোটোপ্লাজমের বহুমুখী চলন বলে। উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে প্রোটোপ্লাজমে জলস্রোতের মতো যে চলন দেখা যায়, সেই চলনকে বলা হয় সাইক্লোসিস। তাহলে সাইক্লোসিস কি, আমরা এখান থেকে সাইক্লোসিস শব্দটি সম্পর্কেও তোমরা জানতে পারলে। অর্থাৎ উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে প্রোটোপ্লাজমের চলন জলস্রোতের মতো যে চলন দেখা যায়, তাকে সাইক্লোসিস বলে। এবার আসা যাক কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি কোষ ঝিল্লি হচ্ছে প্রোটোপ্লাজমকে পরিবেষ্টিতকারী অতি সূক্ষ্ম স্থিতিস্থাপক প্রধানত লিপোপ্রোটিন দ্বারা গঠিত বৈষম্যভেদ্য যে আবরণ দেখা যায়, সেই আবরণটিকেই বলা হয় কোষ প্রাচীর, কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। অর্থাৎ প্রোটোপ্লাজমকে ঘিরে
অতি সূক্ষ্ম বৈষম্যভেদ্য স্থিতিস্থাপক দ্বি-ত্রিস্তরী এবং প্রধানত লিপোপ্রোটিন দ্বারা গঠিত যে আবরণ, সেই আবরণটাকে বলা হচ্ছে কোই ঝিল্লি। কোই ঝিল্লি আবিষ্কার করেন কে? বিজ্ঞানী নাগেলি এবং ক্রামার 1855 সালে সর্বপ্রথম তারা কোই ঝিল্লির নামকরণ করেন। তো তারা নাগেলি এবং ক্রামারকে কোই ঝিল্লির আবিষ্কারক বলা হয়। কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, একে আরো অন্য নামে ডাকা হয়, যেমন সাইটোমেমব্রেন, বায়োমেমব্রেন, প্লাজমা লেম্বা ইত্যাদি। কোষ ঝিল্লির গঠন সম্পর্কে বা প্লাজমা মেমব্রেনের গঠন সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মডেল উপস্থাপন করেছে। যেমন 1935 সালে ড্যানিয়েল ডেভসন স্যান্ডউইচ মডেল দিয়েছিলেন। 1953 সালে হেলার এবং হফম্যান মাইসেলার মডেল উপস্থাপন করেছিলেন। 1959 একক পর্দা হাইপোথিসিস মডেল দিয়েছিলেন জেডি রবার্টসন। 1970 সালে গ্রিন এবং ভ্যান্ডার কপ তাদের প্রোটিন ক্রিস্টাল মডেলটি উপস্থাপন করেছিলেন। 1972 সালে আলোড়ন সৃষ্টি করে দুজন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সিঙ্গার এবং নিকেলসন এনারা ফ্লুইড মোজাইক মডেল নামক একটি প্লাজমা মেমব্রেনের গঠন ব্যাখ্যা দেন। এটি এখনো পর্যন্ত সর্বজন স্বীকৃত এবং গ্রহণযোগ্য একটি মডেল। আজকে আমরা সিঙ্গার এবং নিকেলসনের প্লাজমা মেমব্রেনের ভৌত গঠনটি আমরা জানার চেষ্টা করব। আশা করি তোমরা এই ভৌত গঠনটি ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। প্লাজমা মেমব্রেনের গঠন ব্যাখ্যা দানকালে সিঙ্গার এবং নিকেলসন ঠিক এভাবে উপস্থাপন করেছিলেন যে প্লাজমা মেমব্রেন, প্রিয় শিক্ষার্থীরা একটু হোয়াইট বোর্ডের দিকে তোমরা লক্ষ্য করো। সিঙ্গার এবং নিকেলসন বলেছিলেন প্লাজমা মেমব্রেন হচ্ছে দ্বিস্তরী ফসফোলিপিড বা লিপিড বাই এয়ার, অর্থাৎ লিপিড স্তর কে বলেছিলেন, লিপিড স্তরটা ছিল ফসফোলিপিড, বাইলেয়ার অর্থাৎ দ্বিস্তরী, ফসফোলিপিড বাই লেয়ার। এটা ছিল এমন লিপিড বাই লেয়ার ছিল এমন দ্বিস্তর বিশিষ্ট। এটি একটি স্তর, একটি, এটা ফসফোলিপিড স্তর। ফসফোলিপিড স্তরটি ঠিক ছিল এমন, এই ফসফোলিপিড স্তরের ফসফোলিপিড অণুগুলোর মাঝে একটি করে, প্রতিটি অণুর সাথে একটি করে কোলেস্টেরল ছিল। এই ফসফোলিপিড স্তরের অণুগুলো সাধারণত দুটি অংশ নিয়ে গঠিত ছিল, একটি হচ্ছে পোলার অংশ আর একটি নন পোলার অংশ। পোলার অংশ আর একটি নন পোলার অংশ। এই পোলার অংশে কে বলা হয় গোল মস্তক। এটি ছিল গোল মস্তক, এটি ছিল পানি গ্রাহী, এবং নন পোলার অংশে দুটি পানি বিদ্বেষী লেজ ছিল। আর এই ফসফোলিপিড দুটো লিপিড স্তর অণুগুলো পরস্পরের সাথে কম্পমান অবস্থায় ছিল এবং একে অপরে ঠোকাঠুকি করে স্তর বা স্থান বিনিময় করতে পারত। অর্থাৎ ফসফোলিপিড স্তরের অণুগুলো সবসময় কম্পমান থাকে। এটি ওনারা উপস্থাপন করেছিলেন।
এই ফসফোলিপিড স্তরে দেখা যায় এলোমেলো এবং বিভিন্ন ভাবে বিন্যস্ত কিছু প্রোটিন অণু অবস্থান লক্ষ্য করা গেছে। এই প্রোটিন অণুগুলো 3 প্রকারের প্রোটিন অণু ছিল। এই 3 প্রকারের প্রোটিন অণু ফসফোলিপিডের 2 স্তরে। একটি হচ্ছে প্রান্তীয় প্রোটিন, অর্থাৎ ফসফোলিপিড স্তরের উপরে আর নিচের তল সারফেসে থাকতো, এটিকে বলা হচ্ছিল প্রান্তীয় প্রোটিন। প্রান্তীয় প্রোটিন। আরেকটি প্রোটিন অণু ছিল 2 স্তরের যে কোনো এক স্তরের মধ্যে আংশিক অথবা পুরো অংশে যে প্রোটিনটা বিন্যস্ত থাকে সেই প্রোটিনকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন। এবং 2 স্তরের ফসফোলিপিডের 2 স্তরের মাঝখানে অর্থাৎ 2 স্তর জুড়ে যে প্রোটিনটা আছে সেই প্রোটিনটাকে বলা হয় আন্তঃঝিল্লি প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে মেমব্রেন প্রোটিন কয় ধরনের মেমব্রেন প্রোটিন? ফসফোলিপিডের 2 স্তর জুড়ে 3 ধরনের মেমব্রেন প্রোটিন দেখা যায়। একটি হচ্ছে প্রান্তীয় প্রোটিন, যেটি এটা দেখা গেছে। একটি হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন, আরেকটি হচ্ছে আন্তঃঝিল্লি প্রোটিন বা ইন্টিগ্রাল আন্তঃঝিল্লি প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন। এই 3টি প্রোটিন ফসফোলিপিড স্তরের 2 স্তরের মধ্যে এলোমেলো ভাবে বা বিন্যস্ত ভাবে থাকতে দেখা যায়। এই ফসফোলিপিড অণুগুলোর মাঝে বিন্যস্ত অবস্থাকে সিঙ্গার এবং নিকেলসন দেখে বলেছিলেন সমুদ্র পৃষ্ঠে তলে যেমন ভাসমান বরফ থাকে, এদেরকে ঠিক এমন ভাবে দেখা যায়। এই জন্য এই মডেলকে তারা আইসবার্গ মডেলও বলেছিলেন। আর পৃষ্ঠতল থেকে দেখলে ফসফোলিপিড স্তরগুলো সবসময় কম্পমান অবস্থায় থাকে এবং গতিশীল অবস্থায় থাকে। এই অণুগুলো পরস্পরের সাথে একটি ঠোকাঠুকি অবস্থার মধ্যে থাকে এবং প্রতিটি ফসফোলিপিড অণু নিজের অক্ষে থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করতে পারে পাশাপাশি অবস্থিত 2টি ফসফোলিপিডের মধ্যে। এভাবে ফসফোলিপিড অণুগুলোর এক্সচেঞ্জ ঘটে। এই অবস্থাকে পৃষ্ঠতল থেকে দেখলে মোজাইক করা মেঝের মতো দেখা যায়। এই জন্য এই মডেলটির নাম হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। ফসফোলিপিড স্তরের ফাঁকে ফাঁকে কিছু কোলেস্ট্রল জাতীয় পদার্থ, যেটি লিপিড জাতীয় পদার্থ, কোলেস্ট্রল অণু দেখতে পাওয়া যায়। এই যে কোলেস্ট্রল অণুগুলো দেখতে পাওয়া যায়। আর এই কোলেস্ট্রল অণুগুলো কারণে ফসফোলিপিড স্তর অর্ধতরল এবং সবসময় কম্পমান এবং একটা তরঙ্গের মধ্যে থাকতে চায়, একটা ওয়েভ সৃষ্টি করে ঢেউয়ের মতো। ফলে এই মডেলটিকে তখন আইসবার্গ বা ফ্লুইড মোজাইক মডেলের সাথে ওনারা তুলনা করেছিলেন। মূলত এই মডেলটি ফ্লুইড মোজাইক মডেল হিসেবে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। এরপর দেখা যায় প্রোটিন ফসফোলিপিড স্তরে সাধারণত কার্বোহাইড্রেট যুক্ত কতগুলো শৃঙ্খল উপস্থিত থাকে। যখন ফসফোলিপিড স্তরে এমন কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত থাকে তখন তাকে বলা হয়
গ্লাইকোলিপিড, আর প্রোটিনের সাথে যখন এরকম কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত থাকে তখন একে বলা হয় হচ্ছে গ্লাইকোপ্রোটিন। অর্থাৎ কার্বোহাইড্রেট অণু বা কার্বোহাইড্রেট শৃঙ্খল, বিশেষ করে গ্লুকোজ অণু থাকে এই শৃঙ্খলে। কার্বোহাইড্রেট শৃঙ্খল যখন ফসফোলিপিড স্তরের সাথে সংযুক্ত হয়ে উৎপন্ন হয় বা সৃষ্টি হয় তখন তাকে বলা হচ্ছে গ্লাইকোলিপিড। আর যখন প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয় তখন তাকে বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। আশা করছি বুঝতে পারছো তোমরা। তাহলে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড এর সম্মিলিত ভাবে এরা গঠন করে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স হচ্ছে একটি চিনির আস্তরণ মাত্র। এটি সাধারণত কোষের চিহ্নিত কারক হিসেবে পরিচিত। তাহলে বোঝা যাচ্ছে যে কোষের চিহ্নিত কারক হচ্ছে গ্লাইকোক্যালিক্স। আশা করছি তোমরা ফ্লুইড মোজাইক মডেল সম্বন্ধে এভাবে বর্ণনা করতে পারলে পুরো নাম্বারই পেয়ে যাবে। চিত্রে আমি তোমাদেরকে সব দেখিয়েছি। এটিকে বলা হচ্ছে গ্লাইকোলিপিড, কি গ্লাইকোপ্রোটিন, কিভাবে স্তরগুলো বহিতল, অন্ততল, এভাবে তোমরা দেখিয়ে সুন্দর করে চিত্রটা এঁকে ফেলবে। তাহলে বোঝা যাচ্ছে আমরা আরেকবার ইন সামারিতে আমরা বলতে পারি কোষঝিল্লির গঠন সম্পর্কে ব্যাখ্যা দানকালে ফিঙ্গার এবং নিকেলসন যেভাবে বর্ণনা করেছিল সেই বর্ণনাটি তোমরা এমন করে দিতে পারো, কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলটি সাধারণত দ্বিস্তরী ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। এই ফসফোলিপিড অণুগুলো এর প্রতিটি একটি করে কোলেস্টেরল অণু থাকে এবং ফসফোলিপিড অণুগুলোর দুটি অংশ থাকে, একটি পোলার অংশ আর একটি নন পোলার অংশ। পোলার অংশটা পানিগ্রাহী আর নন পোলার অংশ পানি বিদ্বেষী। তাহলে পোলার অংশের মস্তক হচ্ছে পানিগ্রাহী আর নন পোলার অংশের যে দুটি লেজ থাকে সেই দুটি লেজ দুটি পানি বিদ্বেষী লেজ। ফসফোলিপিড স্তরের মধ্যে দুটি স্তরের মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিনের এলোমেলোভাবে বিন্যাস দেখা যায়। এই এলোমেলোভাবে বিন্যস্ত প্রোটিনগুলো সাধারণত তিন প্রকারের হয়ে থাকে। তিন প্রকার কি কি? এক হচ্ছে প্রান্তীয় প্রোটিন, যেটি আমি এখানে দেখিয়েছি, অর্থাৎ স্তরের উপরে, ফসফোলিপিড স্তরের উপরে। দুই হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন, যেটি হচ্ছে এক স্তরের আংশিক অথবা সম্পূর্ণ অংশ জুড়ে এই প্রোটিন অবস্থান করে, লিপিড সম্পৃক্ত প্রোটিন। এবং তিন নম্বর হচ্ছে আন্তঃঝিল্লি প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন। এটি হচ্ছে দুই স্তরে পুরো স্তর জুড়ে এর অবস্থান। এই ফসফোলিপিড স্তরের দুটি স্তরের মধ্যে প্রোটিনের বিভিন্নভাবে বিন্যস্ত অবস্থাকে ফিঙ্গার এবং নিকেলসন সমুদ্র তলে পৃষ্ঠে ভাসমান বরফ যেমন দেখতে পাওয়া যায়, তেমনি এই প্রোটিনকে সেইভাবে বর্ণনা করার ক্ষেত্রে ওনারা বলেছিলেন এটি হচ্ছে আইসবার্গ মডেল। তাহলে আমরা বুঝতে পারছি আইসবার্গ মডেল কথাটি কোথা থেকে এসেছে। এবার ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে কিছু কোলেস্টেরল অণু থাকে, এটি লিপিড জাতীয় পদার্থ। আর ফসফোলিপিড স্তরে যখন কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয় তখন তাকে গ্লাইকোলিপিড, আর প্রোটিন অঞ্চলে
বা প্রোটিনের সাথে যখন কার্বোহাইড্রেট শৃঙ্খলযুক্ত হয় তখন তাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড সম্মিলিতভাবে তৈরি করে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স একটি চিনির স্তর বিশেষ, এটি কোষের চিহ্নিতকারক হিসেবে বলা হয়। আশা করছি তোমরা এইভাবে বর্ণনা করতে পারবে। ফ্লুইড মোজাইক মডেল তাহলে কেন বলা হয়? ফ্লুইড মোজাইক মডেল বলা হয় ফসফোলিপিডের স্তরগুলো কম্পমান থাকে, সবসময় গতিশীল অবস্থায় থাকে এবং ফসফোলিপিড স্তরের মধ্যে যে প্রোটিনের যে বিন্যাস, প্রোটিনগুলো এলোমেলো বিক্ষিপ্তভাবে অবস্থান করে, তা পৃষ্ঠতল থেকে দেখলে মোজাইক করা মেঝের মতো দেখা যায়। এই জন্য একে ফ্লুইড মোজাইক মডেল বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসা যাক কোষঝিল্লির কাজ। কোষঝিল্লির কাজ কেমন হতে পারে? কোষঝিল্লি সাধারণত কোষের সমুদায় অংশকে রক্ষা করে। কোষঝিল্লি কোষের বাইরের এবং ভিতরের মধ্যে বিভিন্ন পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে। কোষঝিল্লি হতে বিভিন্ন প্রকার কোষীয় অঙ্গাণুর সৃষ্টি হয়, যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি ইত্যাদি। কোষঝিল্লি আয়ন পরিবহনে সক্ষম। কোষঝিল্লির অ্যান্টিজেন ক্ষমতা ধর্ম আছে। কোষঝিল্লি অ্যান্টিজেন ক্ষরণ করে। কোষঝিল্লি হতে বিভিন্ন শক্তি সঞ্চরণ উদ্গরণ হতে পারে। কোষঝিল্লি বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন বর্ধনে সাহায্য করে। কোষঝিল্লি শ্বসন, শক্তি উৎপাদনের ক্ষেত্রে সাহায্য করে। কোষঝিল্লি কোষের সমুদয় কোষীয় অঙ্গাণুকে রক্ষা করে। কোষঝিল্লি কোষের একটি সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ করে অবকাঠামো দান করে। এরকম অনেক কাজ রয়েছে কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, যেটি তোমাদের বইতে আছে। এগুলি তোমরা সুন্দর করে পড়ে ফেলবে। আশা করছি তোমরা ভালোভাবে এটি বুঝতে পারবে এবং আত্মস্থ করতে পারবে। এবার কোষঝিল্লির দুই একটি রাসায়নিক উপাদানের কথা বলা যায়। সাধারণত কোষঝিল্লির রাসায়নিক উপাদানের মধ্যে প্রোটিনের পরিমাণ 60 to 80%, লিপিড 20 to 40%, কার্বোহাইড্রেট 4 to 5%। এছাড়া কিছু লবণ, পানি ইত্যাদি পদার্থ রয়েছে। কোষঝিল্লির মধ্যে সাধারণত ফসফোলিপিড এর মধ্যে লেসিথিন, জটিল লেসিথিন উপস্থিত। এই হলো কোষঝিল্লির রাসায়নিক গঠন। রাসায়নিক এই উপাদানগুলো নিয়েই কোষঝিল্লি সাধারণত গঠিত হয়। আশা করছি তোমরা কোষঝিল্লির রাসায়নিক গঠনটি আরেকবার দেখবে এবং ভালোভাবে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে আমরা কি কি পড়তে পারলাম নিশ্চয়ই এক নজরে তোমরা দেখলে বুঝতে পারবা। প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাজম, কোষঝিল্লি সম্পর্কে আজকে তোমরা জানতে পারলে। আজকে এই তিনটি টপিক নিয়ে আমরা আলোচনা করলাম। আগামীতে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। ততক্ষণই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, আর পাঠ্য বইয়ের সাথেই থাকো। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।